ভারত শেল্টার দিচ্ছে, শব্দটা আশ্রয় না, শব্দটা প্রশ্রয়। ভারত সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিচ্ছে, ভারত সন্ত্রাসীদের আতুর ঘরে রূপান্তরিত হয়েছে, বাংলাদেশ বিরোধী কার্যক্রম করছে। এই কথাগুলো আমাদের সরকারের পক্ষ থেকে আমরা চাই স্পষ্টভাবে বলা হোক। তা যদি না বলা হয় তাহলে আমরা এমন পরিবর্তন চাইব উপদেষ্টাদের মধ্যে যে যারা বলতে পারবে তারা এখানে থাকবে। আমরা এমন একজন উপদেষ্টাও দেখতে চাই না যে কিনা ভারতের দালালি করে। আমরা বাংলাদেশের এমন একটা পররাষ্ট্রনীতি চাই যেই পররাষ্ট্রনীতি হলো গোলামের পররাষ্ট্রনীতি না। শব্দটা ভালো করে শোনেন, আমাদের পররাষ্ট্রনীতি কোনোভাবেই গোলামীর পররাষ্ট্রনীতি হতে পারবে না। আমাদেরকে এখন থেকে বরাবর হিসাব করতে হবে। যখন প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টাকে উনি যখন প্রথমে বলল আওয়ামী লীগের কথা, তখন আমরা সেই কথাটাকে ধরে ওনার বিরোধিতা করলাম। এরপরে ওনাকে বহিষ্কার করা হয় নাই। ওনাকে বহিষ্কার করা হয়েছে কবে জানেন? যেদিন উনি বলেছে একটা গুলি করলে দুটা গুলি করো, সেদিন ওনাকে বহিষ্কার করা হয়েছে। আমার জিজ্ঞাসা, প্রথম দফায় বহিষ্কার না করে পরের দফায় কেন বহিষ্কার করলেন? উত্তর দিতে হবে আপনাদেরকে, উত্তর দিতে হবে, উপদেষ্টাকে জবাব দিতে হবে। প্রথমে ইলিশ মাছ রপ্তানি করবে না বললো, আগে দেশের মানুষ খাবে, পরে রপ্তানি করলো কেন? উত্তর দিতে হবে। এই উত্তরগুলো আমাদের দরকার। যে আমরা যেখানে 1500-1600 টাকা কেজিতে ইলিশ খাই, সেখানে ভারতে 1180 টাকা ইলিশ কোন কোন থিওরিতে কীভাবে দিচ্ছেন বলেন? কিভাবে দিচ্ছেন? এই শক্তি কই থেকে আসছে? আমরা একটা বড় সংকটের মধ্যে আসছি, যেদিকে তাকাই ভারতের দালাল। আমরা এমন একটা সংকটে আছি যেদিকে তাকায় ভারতের দালাল। কিন্তু এই সংকটের একটা সমাধানও আছে, আতঙ্কিত হওয়ারও কারণ নাই। কারণ আমরা অল্প কিছু মানুষ, আমি আজকে এই পরিমণ্ডল থেকে বলছি, ভারতের পণ্য বয়কট আন্দোলনকে আগায় নেওয়ার জন্য আমরা মাত্র 2-3 জন ছিলাম। একা একা মাইকিং করি, খারাপ লাগে, পরে কিছু মানুষকে বলছি চা খাওয়াবো, আমাদের সঙ্গে আসেন। এইরকম শর্ত দিয়েও আমরা আন্দোলনে নামিয়েছি, তারপরেও সেই আন্দোলন সফল হয়েছে। সুতরাং যারা লোক সংখ্যা নিয়ে হীনমন্যতায় ভোগেন, আমি বলছি সঠিক আন্দোলন কতজন মানুষ বলতেছে এটা গুরুত্বপূর্ণ না। দেশকে স্বাধীন করার জন্য শেখ মুজিবুর রহমান বটতলায় একটা বক্তব্য দিয়েছিল, সেদিন ছিল মাত্র 17 জন মানুষ। 17 জন থাকলেও এটা ওই দিন যৌক্তিক কথা ছিল, অস্বীকার করা যাবে না। তার প্রোগ্রামে আবার লক্ষ লক্ষ মানুষ 7 মার্চে হয়েছে না? আমরা ইতিহাসের কোনো অংশে অস্বীকার করতে পারি না। আবার তার রিজিমে দুর্ভিক্ষ আসছে, এটাও আমাদেরকে বলতে হবে। আমাদের ভারতের পণ্য বর্জন আন্দোলনের ফলে আমাদের দেশের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? আমরা সংখ্যায় অল্প হতে পারি, পিনাকি ভট্টাচার্য দাদা সংখ্যায় কয়জন? একজন লোক সারা বাংলাদেশকে জাগিয়ে তুলেছে, বিশ্বব্যাপী জাগিয়ে তুলেছে। এবং আপনারা দেখেছেন শুধু বাংলাদেশে না, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ভারতের এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়া থেকে 2 জন রয়্যাল এজেন্টকে লাথি মেরে বের করে দিয়েছে অস্ট্রেলিয়া থেকে, এবং কানাডা থেকে। ভারতের অবস্থা তালমাটাল চলতেছে, ওখানে থাকতে পারবে না, এরকম একটা অবস্থা। সারা বিশ্বে ভারতের চরিত্র যদি উন্মোচন করে থাকে, সেটাই হলো বাংলাদেশের ভারতের পণ্য বর্জন আন্দোলনের ফলে। আমরা যে বয়কট আন্দোলন করেছি, এই আন্দোলনের ফলে দেশের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? আমরা জিজ্ঞাসা করছি। উপকার হয়েছে। আমাদের মেরিল, তিব্বত, তারপরে কোহিনুর কেমিক্যালসের পণ্যগুলো, স্কয়ার কোম্পানির পণ্যগুলো, কেয়া কসমেটিক্সের পণ্যগুলো বিক্রি হয় না। একটার পরে একটার প্ল্যান বন্ধ হয়ে যাচ্ছিল। আমাদেরকে বলছে পারেক ভাই, আমাদের কলিজা শুকায়ে গেছিল, আপনারা যখন থেকে বয়কট আন্দোলন করলেন তখন আমরা আস্তে আস্তে জীবন ফিরে পাচ্ছি। যাদের 3টা প্ল্যান বন্ধ হয়ে গেছিল, একটা প্ল্যান ছিল, তারা আস্তে আস্তে 2টা প্ল্যান চালু করছে, 3টা প্ল্যান চালু করছে। আমাদের এই ভারতের পণ্য বয়কট আন্দোলনে দেশের ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? তাহলে ওই দালাল যারা মরিচ আমদানির ইস্যুতে, ডিম আমদানির ইস্যুতে আমাদেরকে তাচ্ছিল্য করে, এবার দেখি বয়কট করো, ওদেরকে কি বলা উচিত বলেন? ওদের উদ্দেশ্য শুধুমাত্র আমাদের এই আন্দোলনটাকে নষ্ট করা। আমাদের আন্দোলনে কতটুকু কাজ হয়েছে তথ্য দিয়ে কথা বলতে হবে প্রিয় বন্ধুরা। $12.2 বিলিয়ন ভারত বাংলাদেশে রপ্তানি করত, সেইখানে আমাদের বয়কট আন্দোলন শুরু হওয়ার পরে প্রথম ধাপে $10 বিলিয়ন নেমে এসেছে। তারপরে আরও আন্দোলন যখন শক্তি হয়েছে, $5.99 বিলিয়ন নেমে এসেছে ভারতের পণ্য বয়কট আন্দোলনের ফলে। এই তথ্যগুলো আমরা এই উপকার কার উপকার করেছে? আমরা ভারতের সাথে বাংলাদেশের একটা বন্দি বিনিময় চুক্তি আছে। সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশ অনুপ চেটিয়াকে
ভারতের নিকট হস্তান্তর করেছিল। অনুপ চেটিয়া হলো ভারতের দৃষ্টিতে সন্ত্রাসী, আমাদের দৃষ্টিতে আবার স্বাধীনতাকামী। ভারত এই বন্দি চুক্তিটা বাংলাদেশের সঙ্গে করে যে ভারতকে যদি কেউ বিরক্ত করে তাহলে বাংলাদেশ যেন বাংলাদেশের মাটি তাকে ব্যবহার করতে না দেয়। এখন ভারতকে আমি স্মরণ করে দিতে চাই, আপনি যে চুক্তি করলেন এই চুক্তিটা এখন রক্ষা করেন। এখন বাংলাদেশকে বিরক্ত করছে এই রকম একটি দলের সর্বোচ্চ নেত্রী থেকে অসংখ্য নেতা নেত্রী আপনাদের দেশে অবস্থান করছে। ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করছে, বাংলাদেশে সন্ত্রাস করছে, কখনো তারা ডাকাত হয়ে ফিরে আসছে, কখনো বিভিন্ন আন্দোলনকারী হয়ে ফিরে আসছে। ভারতের মাটি ব্যবহার করে এই অস্থিতিশীলতা তৈরি করছে। আমরা আমাদের গত একটি প্রোগ্রামে আমাদের সহযোদ্ধা আরিফ বিল্লাহ ভাই বলেছিল যে ভারত যদি বাংলাদেশকে এভাবে বিরক্ত করতে থাকে, আমাদের পাহাড়কে যদি অস্থিতিশীল করে, তাহলে আমরাও ভারতের 7 সিস্টারকে বিরক্ত করব। দুঃখজনক, আমাদের সহযোদ্ধাদের মধ্যে একজন আবার বলেছিলেন এটি আমাদের বক্তব্য নয়। আমি আজকে আবারও সুযোগ পেয়ে বলছি, বাংলাদেশকে যেই বিরক্ত করবে তাকেই বিরক্ত করা আমাদের নৈতিক দায়িত্ব, কর্তব্য। এবং বাংলাদেশ এই ধরনের চিন্তা এবং নীতি গ্রহণ করবে। গণ অধিকার পরিষদ সেই নীতিকে সবসময় সমর্থন করবে। প্রিয় ভাই ও বোনেরা, ভারত নামের একটি রাষ্ট্র আমাদের 3 দিক থেকে ঘিরে আছে। দুঃখজনক, 3 দিক থেকে ঘিরে আছে। এইটা বাংলাদেশের জন্য কতটুকু হুমকি যে বাংলাদেশের চারপাশে যে নদীগুলো ভারত হয়ে প্রবেশ করেছে, এই নদীগুলোকে তারা ইচ্ছা মতো ব্যবহার করছে আমাদের বিরুদ্ধে। পানিকে আমরা কি বলি? জীবন বলি না? এই পানিকে ভারত ব্যবহার করে অস্ত্র হিসেবে, বাংলাদেশের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে। এবং পুরোটা গ্রীষ্মের মৌসুমে আমাদের এই সমস্ত নদীগুলো বন্ধ করে রাখে, এগুলোর উপর বাদ দিয়ে বিকল্প পানির পথ তৈরি করে সেই পানিগুলো নিয়ে অন্য এলাকায় সেচ প্রকল্প করে, বাংলাদেশে সেই পানিটা আসতে দেয় না। এইভাবে বাদ দিয়ে উঁচু পানির স্তর তৈরি করে আমাদের এখানে পানি আসতে দেয় না। ধীরে ধীরে পানির স্তর বাড়তে থাকে, আরও বাড়ে। এবং বর্ষাকাল আসলে সেই জমিয়ে রাখা পানি আর বর্ষার পানি এক জায়গায় করে আমাদের এখানে ফ্লাশ ফ্লাডের তৈরি করে। সাধারণ বন্যা আর ফ্লাশ ফ্লাড এক জিনিস না, এটা আপনাদেরকে বুঝতে হবে। অর্থাৎ আমি স্বাভাবিক বন্যার চাপ নিতে সক্ষম, আমাদের নদীগুলো চাপ নিতে সক্ষম, কিন্তু ইচ্ছাকৃতভাবে একটা নদীর পানির উচ্চতা যখন 20 মিটার, 10 মিটার, 15 মিটার উঁচু করে, তখন ওই পানির যে কি চাপ, ওই পানি সমস্ত কিছু ভেঙে চুরে তছনছ করে নিয়ে যায়। যার ফলে আমাদের এখানে আজকে বন্যার ফলে কি বড় ক্ষতি হলো, ক্ষতির পরিমাণটা আসলে কেমন। আমাদের অনেক ক্ষতি হয়েছে, অনেক লস হয়েছে, এই রকম বলার সুযোগ নাই। স্পেসিফিক বলতে হবে, 4টা জেলায়, শুধুমাত্র 4টা জেলায় 4000 মুরগির খামার ধ্বংস হয়েছে। এবং যদি আরও সবগুলো বন্যা কবলিত এলাকা ধরা হয়, বাংলাদেশের 3টা অঞ্চল, একটা হলো ময়মনসিংহ অঞ্চল, একটা হলো রংপুর অঞ্চল, আর একটা হলো যে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, এই অঞ্চল বন্যা কবলিত হয়েছে। অর্থাৎ প্রায় 20টির উপরে জেলা আমাদের বন্যা কবলিত হয়েছে, যেখানে মাত্র 4টি জেলার আমাদের হিস্ট্রি হলো 4000 মুরগির খামার নষ্ট হয়েছে। এখন আমার সমস্ত মুরগিগুলো মারা গেল, ডিমের সংকট সৃষ্টি হলো, মুরগির মাংসের সংকট সৃষ্টি হলো। ভারত থেকে ডিম আমদানি করতে হচ্ছে। ভারতের কিছু দালাল আছে, তারা আমাদের এই সংকটে আমাদেরকে খোটা দেওয়ার উদ্দেশ্যে বলে, তাদের দুষ্ট উদ্দেশ্য দেখেন। আমরা যারা ভারতের পণ্য বয়কট করি, আমাদেরকে অপমান করার উদ্দেশ্যে বলে এখন দেখি ভারতের পণ্য বয়কট করো। বলেন, ওরা আমাদের এই আন্দোলনকে তাচ্ছিল্য করার উদ্দেশ্যে এবং খোটা দেওয়ার উদ্দেশ্যে এই কথাটি বলছে কিনা? এই ধরনের ভারতের দালালগুলো আমাদেরকে প্রতি মুহূর্তে বিব্রত করছে। এই ভারতের দালালদেরকে আমরা একটা পরিসংখ্যান দিতে চাই।
সিপিডি থেকে একটা ইনফরমেশন দিয়েছে, প্রায় এটা হলো শুধুমাত্র শেরপুর এবং ময়মনসিংহ অঞ্চলটা বাদ দিয়ে অন্য বন্যা কবলিত এলাকাগুলো 6 লাখ হেক্টর জমি বন্যা কবলিত হয়েছে আমাদের, 6 লাখ হেক্টর জমি, এবং 18 লক্ষ মেট্রিক টন সবজি এবং ফসল নষ্ট হয়েছে, যার অর্থনৈতিক মূল্য প্রায় 5,500 কোটি টাকা। শুধুমাত্র ফসলের ক্ষতি আমাদের কি পরিমাণ হয়েছে সেই তথ্য এটি। এবং শেরপুর ময়মনসিংহ অঞ্চলে বন্যার আগের একটা পরিসংখ্যান ছিল, আমাদের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ 14,000 কোটি টাকা, এবং শেরপুর ময়মনসিংহ অঞ্চল বন্যা কবলিত হওয়ার পরে সেই হিস্ট্রি দাঁড়ালো 20,000 কোটি টাকা, যা দিয়ে একটা পদ্মা সেতু হওয়ার মতো ক্ষতি ভারত করেছে। এখন এই ক্ষতির পরে ভারতের দালালরা এই ক্ষতির কথাগুলো বলছে না, এই তথ্য উপাত্তগুলো তুলে ধরছে না, বলছে এবার দেখি তোমরা কাঁচামরিচ বয়কট করো। কত বড় শয়তান এবং ইতর, চিন্তা করতে পারেন, এত বড় একটা ক্ষতি করেছে, আমাদের ফসল ধ্বংস করেছে, মুরগি ধ্বংস করেছে, সবজি ধ্বংস করেছে, এই ইতরগুলো আমাদেরকে বলছে এখন দেখি তোমরা বয়কট করো।